মাই ডি স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 9 চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। ওকে, তো স্টুডেন্টস এই চ্যাপ্টারটির সম্বন্ধে আলোচনা করব বাস্তব সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এভরিথিং ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। লাস্ট অব্দি ভিডিওটি কন্টিনিউ করবো, তাহলে কিন্তু এভরিথিং বুঝতে পারবে। ওকে, এবং আমরা কোশ্চেন দিই 1.1 এর 1, 2, 3 এই তিনটি দাগের কিন্তু অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এট ফার্স্ট আমরা আলোচনা করব বাস্তব সংখ্যাটি কি, তাই না? যেহেতু এটা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা, তো ফার্স্ট আমরা আলোচনা করব বাস্তব সংখ্যাটি কি বললাম? বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, তাই না? তা বাস্তব সংখ্যা হলো মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যাটা গঠিত হয়। কি বললাম? মূলত এবং অমূলত সকল সংখ্যাই বলা হয় বাস্তব সংখ্যা। এটা কি তাহলে? মূলত এবং অমূলত সংখ্যা। ওকে, অমূলত সংখ্যা হলো হচ্ছে বাস্তব সংখ্যা। কি বললাম? মূলদ এবং অমূলদ সংখ্যা হলো বাস্তব সংখ্যা। ওকে, এবার তাহলে আলোচনা করব মূলদ এবং অমূলদ সংখ্যাটা কি, তাই না? তো এই মূলদ এবং অমূলদ সংখ্যাটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। ওকে, কি বললাম? স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা। ওকে, তো এই মূলদ সংখ্যা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যাটা কি। স্বাভাবিক সংখ্যা হলো যে সকল সংখ্যাগুলো গণনার ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি বললাম? গণনার ক্ষেত্রে যে সংখ্যাগুলো ইউজ করা হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন কি বলতো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। কি ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, বুঝলাম। এগুলোকে কি বলো? স্বাভাবিক সংখ্যা। এবার তো জিরোটাও রয়েছে, তাই না? জিরোটাও তো আছে। তো জিরোটা যখন থাকবে, এবার কি এদের সঙ্গে যখন জিরোটা স্টার্ট হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, তো এই সংখ্যাগুলোকে বলা হবে অখণ্ড সংখ্যা। কি বলা হবে? অখণ্ড সংখ্যা। ওকে, হ্যাঁ, এতটুকু বুঝতে পারলাম। স্বাভাবিক সংখ্যাটাকে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না? এবার বুঝলাম এদের সঙ্গে যদি আমি জিরোটা যদি যোগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই কি? সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা। হ্যাঁ, বুঝলাম। এবার তো অখণ্ড সংখ্যা, এই সংখ্যাগুলো তো রয়েছে, তাই না? এবার যদি এখানে কি আমি এটা কি 1, 2, 3 মানে কি এগুলি সবগুলো পজিটিভ রয়েছে। এবার এদের সঙ্গে যদি -1, -2, -3 তো হতে পারে, তাই না? তো এই জিরোর সঙ্গে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তো এদের সঙ্গে যখন 1, 2, 3 মাইনাস, ওকে, এগুলো কি মাইনাস। এটা যখন ইনফিনিটি পর্যন্ত চলবে, কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, আর এটা এদের কত দূর পর্যন্ত চলবে? ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এই যে সংখ্যাটা পেলাম না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ইনফিনিটি পর্যন্ত, আর এইদিকে আবার চলবে 0, -1, -2, -3, -4 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলবে। এই যে সংখ্যাগুলো পেলাম এটাকে বলা হবে পূর্ণ সংখ্যা। এটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। ওকে, কি বলবো? পূর্ণ সংখ্যা। ওকে, হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে কি বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হলো মূলদ এবং সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যাটা গঠিত হয়। তো এই মূলদ এবং অমূলদ সংখ্যাটা আলোচনা করার আগে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যাটা কি, তাই না? তো স্বাভাবিক সংখ্যা হলো যখন 1, 2, 3, 4, 5, 6 যে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি গণনার ক্ষেত্রে ইউজ করা হয় সেটা কি স্বাভাবিক সংখ্যা, তাই না? তো এবার কি অখণ্ড সংখ্যা, যখন এদের সঙ্গে আমি শূন্যটা যোগ করে দেবো তখন যে সংখ্যার সেটটা পাবো সেটাই কি? অখণ্ড সংখ্যা। এবার এদের সঙ্গে পেলাম এই অখণ্ড সংখ্যার সঙ্গে এবার যদি 0, -1, -2, -3 ইনফিনিটি পর্যন্ত যদি এই সংখ্যাটা যুক্ত করে দিই তাহলে যে সংখ্যা সেটা পাবো সেটা কি? পূর্ণ সংখ্যা, তাই না? এবার ফিরে আসি মূল টপিকে। ওকে, স্বাভাবিক সংখ্যা বুঝলাম, অখণ্ড সংখ্যা বুঝলাম, এবার কি পূর্ণ সংখ্যা বোঝাও শেষ আমার, তাই না? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবার কি মূলদ সংখ্যা, তাহলে এবার আলোচনা করবো মূলদ সংখ্যাটা অ্যাকচুয়ালি কি। ওকে, তাহলে মূলদ সংখ্যা, তো এটাকে কি বলে? পূর্ণ সংখ্যা। এবার কি মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় সেই সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। কি বললাম? p/q আকারে প্রকাশ করা। তাই মূলদ সংখ্যা কি? p/q আকারে যদি আমি প্রকাশ করতে পারি তো সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। যেখানে p এবং q পূর্ণ সংখ্যা। ওকে, যেখানে কি p/q
যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে আমি প্রকাশ করতে পারবো, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো মূলত সংখ্যা। কি বললাম? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু যদি 0 আসে তাহলে আমি বলতে পারবো সেই সংখ্যাটা হচ্ছে মূলত সংখ্যা। ওকে, এবার কি অমূলত সংখ্যা তাহলে কি, তাই না? তো যে কি বললাম, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 সেই সকল সংখ্যাকে বলা হয় অমূলত সংখ্যা। ওকে, অবশ্যই মনে রাখবে, তাহলে এটা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে অমূলত সংখ্যা কোনটা? তো অমূলত সংখ্যা, তাই না? তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, ওকে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আর এই মূলত এবং অমূলত সংখ্যার সকল সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা, তাই না? তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম তো এই সকল যে সংখ্যাগুলো রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলো নিয়ে আমাদের বাস্তব সংখ্যা। ওকে, এই বাস্তব সংখ্যা, কিন্তু এর আগে আমাদের কিন্তু একটা নাম্বার মানে সংখ্যাকে দুটোকে বিভক্ত করা। ওকে, একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে ইমাজিনারি। ওকে, জিনারি নাম্বার। ওকে, NUMBER, ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা। এটা তোমাদের লাগবে না, কাল্পনিক সংখ্যা। ওকে, এটা তোমাদের লাগবে না, যখন তোমরা 11-12 পড়বে তখন তোমাদের এই ইমাজিনারি নাম্বারটা লাগবে। ওকে, এটা হচ্ছে √-1, যেটা কি ইমাজিনারি কি √-1, মানে রুটের ভিতরের জন্য কোনো কিছু যদি মাইনাস সংখ্যা থাকে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এটাকে -1 রুট যদি থাকে তাহলে এটাকে আয়োটা দ্বারা ডিনোট করা হয়। কি বললাম? আয়োটা। ওকে, এটাকে আয়োটা দ্বারা ডিনোট করা হয়। এটা অবশ্যই তোমরা ক্লাস 11-এ পাবে। ওকে, যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে এই আয়োটা দ্বারা তোমার ক্লাস 11-এ পাবে। একটা কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এতটুকু বুঝতে পারলাম স্বাভাবিক সংখ্যাকে, অখণ্ড সংখ্যা, মূলত সংখ্যাকে, অমূলত সংখ্যাকে। ওকে, আমাদের সমস্ত যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এবার জানবো সমস্ত এই সংখ্যাগুলো রয়েছে না, এদের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে এরও কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, অখণ্ড সংখ্যার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, মূলত সংখ্যার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে এবং অমূলত সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো পূর্ণ সংখ্যা সেটাও কি মৌলিক কিছু বৈশিষ্ট্যগুলো রয়েছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট আলোচনা করব স্বাভাবিক যে সংখ্যাগুলো রয়েছে, স্বাভাবিক সংখ্যা যে মূলত যে মৌলিক যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কি, সেটাকে জেনে নেব। ওকে, তো স্টুডেন্টস এখন আলোচনা করা যাক যে স্বাভাবিক সংখ্যাটা রয়েছে সে স্বাভাবিক সংখ্যাটা মৌলিক বৈশিষ্ট্যটা কি। ওকে, তাহলে ফার্স্ট রয়েছে কি বলতো? স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা জানলাম কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এখানে আমি লিখলাম 5 লিখলাম, আরটা আমি 4 লিখলাম, 5 + 4, তাহলে 5 আর 4 যদি যোগ করি তাহলে এখানে 9 হবে। এবার যে 6 প্লাস যদি 9 করি তাহলে 15 হবে। এটা কি? তাহলে আমি দেখতে পেলাম এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা, তাই না? তাই আমরা জানি যদি দুটো যদি স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা কি স্বাভাবিক সংখ্যাগুলো পারছি, তাই না? যদি আমি দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করি তাহলে এখানে কি স্বাভাবিক সংখ্যা দেখতে পেলাম, তাই না? তাহলে এখানে কি হতে পারে? 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হতে পারে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ, দুটি স্বাভাবিক সংখ্যার যোগ। ওকে, সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা হয়। ওকে, এবার আমি যোগই তো শুধু করবো না, এবারকে বিয়োগও তো করবো, তাই না? স্বাভাবিক সংখ্যা শুধু যোগ করবো না, বিয়োগও করবো। এবার আমি যদি বিয়োগ করি 6 - 5, তাহলে যে বিয়োগ করি তাহলে কি 1 পেলাম, তাই 1টা কি স্বাভাবিক সংখ্যা। এবার যদি আমি করি 9 - 10, তাহলে কত হলো? -1, তাহলে -1 যে পেলাম তাহলে -1 তো স্বাভাবিক সংখ্যা নয়, -1টা স্বাভাবিক সংখ্যা নয়। তো -1টা যদি স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এটা কি সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি দেখতেই পেলাম যদি দুটি স্বাভাবিক সংখ্যা যে বিয়োগ করি তাহলে সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। ওকে, তাহলে 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর বৈশিষ্ট্য হলো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ। ওকে, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না, স্বাভাবিক সংখ্যা
হবে না। ওকে, এটা এবার কি আমি গুণও তো, এবার কি বিয়োগও তো করবো না, এবার কি গুণও তো করতে পারি, তাই না? এবার হচ্ছে 5 × 3 করলাম, তাহলে 5 × 3 মানে কত 15 হয়। এবার 6 × 3 করলাম, না 6 × 9 যদি করি তাহলে 54 হয়। তাহলে আমি যদি স্বাভাবিক সংখ্যা যদি দুটো গুণ করি তাহলে কি আমি এখানে স্বাভাবিক সংখ্যাগুলোই পাচ্ছি। যদি স্বাভাবিক সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কি এখানে স্বাভাবিক সংখ্যাই পাবো, কারণ যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো, তো এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে আমি কি স্বাভাবিক সংখ্যাই তো পাইতেছি, তাই না? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ, তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ সর্বদা কি হয়, স্বাভাবিক হবে। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ, স্বাভাবিক সংখ্যার গুণ সর্বদা, ওকে, তাহলে সর্বদা স্বাভাবিক হয়, স্বাভাবিক সংখ্যা হয়। ওকে, সংখ্যা হয়। তো দুটি স্বাভাবিক সংখ্যার গুণ কি হয়, সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। এবার কি গুণও তো করবো না, এবার কি ভাগও তো করতে পারি। ওকে, কি ভাগও তো করতে পারি। তাহলে ভাগ যদি করি, এবার আমি যদি 6/3 করি তাহলে এখানে কত 2 পাবো। এবার আমি যদি এখানে যদি 9 কত 9/6 করি, অথবা 9/5 করি। ওকে, তাহলে 9 যদি 5 করি তাহলে আমি যদি 6/3 করি তো 2 পেলাম। তো 9 যদি 5 করি তাহলে এখানে কি আমি সমস্ত আকারে পাবো না, 9/5 পাবো। তাহলে এটা কি হচ্ছে আমার সমস্ত আকার হচ্ছে, তাহলে এটা তো একটা পূর্ণ সংখ্যা নয় না, এটা তো একটা কি বলতো স্বাভাবিক সংখ্যা না, 9/5 স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে কি 9/5 নেই, তাই না? তাহলে আমি দেখতে পেলাম, তাহলে যদি স্বাভাবিক সংখ্যা যদি দুটো ভাগ করি তাহলে সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। ওকে, তাহলে স্বাভাবিক সর্বদা, তাহলে কি সর্বদা ভাগফল। ওকে, দুটি স্বাভাবিক সংখ্যার ভাগ, দুটি স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যার ভাগ, ওকে, সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না, স্বাভাবিক সংখ্যা হবে না। ওকে, তো আমি দেখতে পেলাম যে দুটি স্বাভাবিক সংখ্যার যদি যোগ করি তাহলে সর্বদা স্বাভাবিক সংখ্যা পাবো, আর যদি দুটি স্বাভাবিক সংখ্যা যদি বিয়োগ করি তাহলে সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। ওকে, এবার যদি আমি যদি দুটি স্বাভাবিক সংখ্যা গুণ করি তাহলে সর্বদা কি সংখ্যা পাবো, স্বাভাবিক সংখ্যা পাবো। আবার যদি দুটি স্বাভাবিক সংখ্যার যদি ভাগ করি তাহলে সর্বদা স্বাভাবিক সংখ্যা আসবে না। এটা হচ্ছে কি বলতো এই স্বাভাবিক সংখ্যার মূল বৈশিষ্ট্য, মানে কি মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যার সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আশা করি, আর কোনো ডাউট থাকতে পারেন। ওকে, যদি থাকে তো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। ওকে, কোন টপিকে তোমাদের অসুবিধা রয়েছে। তাহলে এখন নেক্সট যে অখণ্ড সংখ্যাটা রয়েছে, তাহলে অখণ্ড সংখ্যার সম্বন্ধে জেনে নেব এবার ওর মৌলিক বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। ওকে, তো স্টুডেন্টস এবার আমরা জানবো দুটো অখণ্ড সংখ্যার যোগফল কি হয়, দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফলটা কি হয়, দুটো অখণ্ড সংখ্যার গুণফলটা কি আসে, এবং দুটো অখণ্ড সংখ্যার ভাগফলটা কি আসে। তো এবার এইগুলো জেনে নেব। ওকে, তো এবার কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ওকে, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ওকে, তাহলে অখণ্ড সংখ্যা এবার ভাগ যোগ, ফার্স্ট কি আছে যোগ, তাই না, যোগ। তো অখণ্ড সংখ্যাগুলো কোনগুলো, অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে স্টার্ট, তাহলে 0 1 2 3 4 এইভাবে কি ইনফিনিটি পর্যন্ত অখণ্ড সংখ্যাগুলো চলবে। তেমন দুটো যদি অখণ্ড সংখ্যা যদি যোগ করি মানে 4 + 3 যদি করি তাহলে কত 7 আসবে, তাই না? এবার যদি 0 + 5 যদি করি তাহলে কত আসবে, এখানে 5ই আসবে। তাই দেখতে পেলাম দুটো অখণ্ড সংখ্যা যদি যোগ করি তাহলে সর্বাধিক অখণ্ড সংখ্যাই হবে যোগ, কী হবে অখণ্ড সংখ্যা হবে। ওকে, অখণ্ড সংখ্যা হবে। ওকে, এবার তুমি যোগ করবো না, এবার কি করে বিয়োগ করবো, তাহলে দেখি বিয়োগটা কি আসে, বিয়োগ। ওকে, এবার আমি যদি বিয়োগ করি তাহলে 6 - যদি 5 করি তাহলে কত 1 আসবে, অবশ্যই এটা অখণ্ড সংখ্যা। এবার আমি যদি করি এখানে 6 - যদি 9 করি তাহলে এখানে কত -3 আসবে, তাহলে -3 তো অখণ্ড সংখ্যা নয়, এটা কি পূর্ণ সংখ্যা। তাহলে এটার কিন্তু বিয়োগ কিন্তু এটা কি অখণ্ড সংখ্যা হবে না, তাহলে কি সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, মানে কি তাহলে কি বলতো এটা অখণ্ড সংখ্যা হবে না। ওকে, অখণ্ড সংখ্যা হবে না। ওকে, হবে না। তাহলে দুটো অখণ্ড সংখ্যার যোগ সর্বদা কি বিয়োগ অখণ্ড সংখ্যা কিন্তু আসবে না। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা গুণটা দেখে নেব, গুণটা কি আসে, গুণ। ওকে, তাহলে এবার গুণ যদি আমি করি তাহলে 0 × যদি 5 করি তাহলে 0 আসবে, তাহলে 0টা একটা অখণ্ড সংখ্যা। এবার 2 × যদি 3 করি তাহলে কত 6 আসবে, এটাও একটা অখণ্ড সংখ্যা। তো দেখতে পেলাম গুণটা কি আসবে, কিন্তু অখণ্ড সংখ্যা আসবে, তাহলে এখানে কি অখণ্ড সংখ্যা হবে। ওকে, অখণ্ড সংখ্যা হবে, সংখ্যা হবে।
তাহলে দুটি অখণ্ড সংখ্যার গুণ সর্বদা কী হবে, অখণ্ড সংখ্যা হবে। এবার আমরা ভাগটা দেখে নেবো, ভাগটা কী আসে। ওকে, তাহলে ভাগ, তাহলে 6 ভাগ যদি 3 করি তাহলে 2 পাবো। তো 2টা একটা অখণ্ড সংখ্যা। কিন্তু আবার আমি যদি ওই যে আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম 9 ভাগ যদি 5 করি তাহলে কি 9/5, তো 9/5 একটা অখণ্ড সংখ্যা নয় তো, তাই না? এটা যদি অখণ্ড সংখ্যা নয় তাহলে ভাগটা কি সর্বদা অখণ্ড সংখ্যা আসবে না, তাহলে অখণ্ড সংখ্যা হবে না, অখণ্ড সংখ্যা হবে না। ওকে, তো স্টুডেন্ট দেখো কত ইজি ম্যাথ, সত্যি স্টুডেন্ট ম্যাথ কিন্তু অনেক ইজি যদি আমরা বুঝতে পারি কিনা। এগুলি একদম জল ভাত, একদম যদি বুঝতে যে তোমরা যদি ঠিক মতো পারো তাহলে ম্যাথ একদম ইজি। আমি জানি না কেন জানি না কেন জানি স্টুডেন্টগুলো এই ম্যাথটাকে দেখে ভয় খায়, কী যে কারণ এটা আমি বুঝতে পারলাম না। ওকে, কিন্তু এটা কিন্তু জলের মতো একদম সোজা, তোমরা যদি বুঝতে পারো কনসেপ্টটা যদি নিতে পারো, ওকে একদম ইজি, একদম ইজি। জাস্ট কনসেপ্টটাতে জাস্ট এখানে ঢুকাতে হবে, তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে। ওকে, আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এখন জেনে নেওয়া যাক এবার যে পূর্ণ সংখ্যা রয়েছে সে পূর্ণ সংখ্যাগুলোর মৌলিক বৈশিষ্ট্য জেনে নেবো। ওকে স্টুডেন্টস, এবার যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যার কিন্তু এবার যে মৌলিক বৈশিষ্ট্য আছে সেটা জেনে নেবো। অর্থাৎ তাদের যোগফল সর্বদা দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা আসে কিনা, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যা আসে কিনা, দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা আসে কিনা, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা আসে কিনা, এবার এটা জেনে নেবো। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে পূর্ণ সংখ্যার সেটটা কী ছিল, পূর্ণ সংখ্যার সেটটা ছিল এখান থেকে 0, তাহলে 1 2 3 4 5 6 এইভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। আর 1 2 3 4 এটা কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ -3 -2 -1, তাই না? এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। এই যে সেটটা পেলাম এটাই কি পূর্ণ সংখ্যা না, তাই না? এটাই তো পূর্ণ সংখ্যা। এবার যোগটা দেখে নেবো আমরা, দুটি পূর্ণ সংখ্যার যোগ। আমি যদি দুটি যদি পূর্ণ সংখ্যা যোগ করি যে কোনো -3 অর্থাৎ 3 যদি যোগ করি -3 + 3 তাহলে 0 আসবে, তাহলে 0টাও কি একটা পূর্ণ সংখ্যা। এবার যদি -5 যদি -6 যদি যোগ করি তাহলে -11 হবে, -11টাও কি একটা পূর্ণ সংখ্যা। মানে যে কোনো সংখ্যারই যোগ অথবা বিয়োগই করি না কেন আমি কিন্তু পূর্ণ সংখ্যাই পাবো। ওকে, তাহলে এটা কী হবে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে। ওকে, তাহলে দুটি পূর্ণ সংখ্যার যোগ সর্বদা কী হবে, পূর্ণ সংখ্যা হবে। এবার বিয়োগটা দেখে নেব, বিয়োগ। এবার আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগটা কী হবে, পূর্ণ সংখ্যাই হবে। দেখো তাহলে এটা যদি সেম কে যে দেখতে পারো। ওকে, তাহলে বিয়োগ যদি আমি করি তাহলে 6 - যদি 5 করি তাহলে 1 পাবো, এটা একটা পূর্ণ সংখ্যা। অথবা 9 - যদি 5 করি তাহলে এটা কত পাবো, 4 পাবো, এটা একটা কী হবে, পূর্ণ সংখ্যাই হবে। ওকে, তাহলে বিয়োগটা কী হবে, পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। ওকে, এবার আমি দেখে নেবো গুণটা পূর্ণ সংখ্যা আসে কিনা। ওকে, গুণ। এবার আমি যদি গুণ করি তাহলে 0 আর যদি 5 যদি গুণ করি 0 × 5 তাহলে কত, 0 আসবে। 0টা একটা পূর্ণ সংখ্যা, মানে তুমি যে কোনো সংখ্যা এখানে গুণ করো না কেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। তাহলে গুণ সর্বদা কী হবে, পূর্ণ সংখ্যাই হবে, পূর্ণ সংখ্যা। ওকে, এবার ভাগটা দেখে নেবো, তাহলে ভাগ কি পূর্ণ সংখ্যা হতে পারে, ভাগ কিন্তু পূর্ণ সংখ্যা না হতে পারে। ওকে, তাহলে আমি যদি ওই যে 9 ভাগ যদি 5 করি তাহলে 9/5, তো 9/5টা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। ওকে, তাহলে এটা পূর্ণ সংখ্যা, এইটা 9/5 এই ডিজিটের মধ্যে কোথাও কিন্তু নেই, এই সেটে পূর্ণ সংখ্যা সেটে কিন্তু 9/5 কোথাও নেই। তাহলে ভাগফলটা কী বলতো, সর্বদা পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে না, তাই না? তাহলে দেখো কত ইজি না, হ্যাঁ একদম ইজি। আমি জানি এগুলো তোমরা অবশ্যই একদম সিম্পল একদম। ওকে, জাস্ট বুঝতে হবে একটু। এবার আমি পূর্ণ সংখ্যার সেট আছে সেগুলো এবার আমরা জানবো। এবার কি বলতো, মূলদ সংখ্যাটা কি, মূলদ সংখ্যাটা যে একদম ওর যে নির্যাস পর্যন্ত আমরা জেনে নেবো। ওকে, তো চলো এখন মূলদ সংখ্যাটা আলোচনা করা যাক। মূলদ সংখ্যা। ওকে, তো মূলদ সংখ্যা কি বলেছিলাম, যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় কি মূলদ সংখ্যা, তাই না? তো মূলদ সংখ্যা, তাহলে P/Q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা মূলদ সংখ্যা, যেখানে P এবং Q হলো পূর্ণ সংখ্যা, P এবং Q হলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, এবং আরেকটা ছিল, এবং যেখানে ছিল Q ≠ যদি 0 যদি হয়, যদি এই ফর্ম্যাটে যদি আনতে পারে তাহলে আমি বলতে পারবো সেই সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। ওকে, আমি যদি এই ফর্মে যদি আনতে পারি তাহলে বলতে পারবো এই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা। এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওকে, যেমন এইখানে আমি 5 নিলাম, কি নিয়েছে 5, তাহলে 5 কি একটা মূলদ সংখ্যা,
অবভিয়াসলি 5 একটা মূলদ সংখ্যা। কেন 5 একটা মূলদ সংখ্যা? কারণ মূলদ সংখ্যার সংজ্ঞায় আমরা পেয়েছি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p এবং q হলো পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0 তাকে বলে পূর্ণ সংখ্যা। তো এটা যদি 5, তাহলে 5 এর নিচে কোনো কিছু নাই, মনে করতে হচ্ছে 1 আছে। তাহলে উপরটা যদি p ধরি, নিচেটা q। ওকে, তাহলে p/q আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে পিটা একটা এবং কিউটা কি পূর্ণ সংখ্যা, এই যে 5টা একটা পূর্ণ সংখ্যা, 1টাও একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেট কোনগুলো? এগুলো পূর্ণ সংখ্যা না? তো -ইনফিনিটি, -4, -3, তারপর কত এখানে 0 আছে, তারপর +1, তারপর +2, তারপর +3, এই সংখ্যাগুলোকে সবগুলোকে পূর্ণ সংখ্যা। তাহলে কি 5টা একটা পূর্ণ সংখ্যা, 1টাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি একটা, তাহলে মূলদ সংখ্যা 5টা। এবার আমি দেখে নেবো -11। তা -11 কি একটা পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি -11 একটা পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? কারণ এটাতে দেখো এটা p/q আকারে প্রকাশ করা যায়, তো এর নিচে কোনো কিছু না, মনে করতো 1 আছে। তাহলে উপরটা যদি p ধরে নিচেটা q, তাহলে p -11। তো -11 কি পূর্ণ সংখ্যা? অবশ্যই, এই যে -11টা একটা পূর্ণ সংখ্যা। কিউটা একটা মানে 1, তাহলে 1টা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো এটা মেনটেন করছে p এবং কিউটা পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু কিন্তু 0 আসে। তাই বলতে পারি এটা একটা, অবভিয়াসলি এটা একটা কি মূলদ সংখ্যা। ওকে, তো দেখো কত ইজি না? অবশ্যই ইজি। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। তো √4 আছে, তো √4টা কি একটা মূলদ সংখ্যা? অবভিয়াসলি √4 একটা মূলদ সংখ্যা, কারণ রুটের ভিতর 4 আছে। তাহলে 4-এর বর্গমূল করলে কত হয়? 2 হয়। তাহলে 2 হয়, তাহলে 2 তো অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, কারণ এটা p/q আকার, এটা কি পূর্ণ সংখ্যা। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে অবভিয়াসলি এটা একটা কি মূলদ সংখ্যা হবে। ওকে, একদম ইজি। জাস্ট আমরা অবশ্যই বুঝতে পেরেছি এর কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। তো মৌলিক বৈশিষ্ট্য মানে কি, দুটো মূলদ সংখ্যা যদি যোগ করি তাহলে সব থেকে মূলদ সংখ্যা পাবো। এবার দুটো যে মূলদ সংখ্যা যদি কি করি, বিয়োগ করি, তাহলে অবভিয়াসলি কি সেটাকে মূলদ সংখ্যা পাবো। এবার যদি আমি যে গুণ করি, ওকে, এবার যদি আমি গুণ করি দুটো মূলদ সংখ্যা, তাহলে অবশ্যই সেটা মূলদ সংখ্যাই পাবো। এবার যদি আমি ভাগ করি, তাহলে ভাগটা একটা কি হবে বলো তো? মূলদ সংখ্যা হবে। মানে আমি মূলদ সংখ্যাটা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি না কেন, সবগুলো কি আসবে? মূলদ সংখ্যায় আসবে, তাই না? বুঝতে পারলাম, শুধুমাত্র শূন্য কিন্তু ছাড়া। কিন্তু যেহেতু শূন্য একটা কি মূলদ সংখ্যা, কিন্তু এর নিচে যদি আমি লিখে দিই, তাহলে এখানে কি -11/0, তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা? অবভিয়াসলি নট, এটা একটা মূলদ সংখ্যা নয়। কেন নয়? কারণ নিচে হচ্ছে 0 আছে। কোনো কিছু সংখ্যার নিচে যদি 0 থাকে, তাহলে সেটা কি অসংগত হয়, তাই না? সেটা কি অসংগত হয়, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, তাহলে শূন্য ছাড়া এটা কি পাবো? ভাগটা, এটা যেটা রয়েছে সেটা অবশ্যই ওইটা কি হবে বলতো? মূলদ সংখ্যাই হবে। ওকে, তো মূলদ সংখ্যার কেস খতম। এবার আমরা জেনে নেব অমূলদ সংখ্যাটা কি। ওকে, অমূলদ সংখ্যার গুণফল, যোগফল, বিয়োগফল, ভাগ কি হয় সে পর্যন্ত মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আলোচনা করবে, এবং তার সাথে আলোচনা করব এর যে মূল যেটা রয়েছে, কি রয়েছে মূলটা যেটা রয়েছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা অ্যাকচুয়ালি কি সেটা আগে জানবো। ওকে, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ওকে, তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। ওকে, এবং p ও q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি সেইগুলো সংখ্যাগুলো বলতে পারবো এটা অমূলদ সংখ্যা। কি বললাম? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না এবং p এবং q হলো পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি সেই সংখ্যাকে বলবো অমূলদ সংখ্যা। এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। ওকে, এখানে এমন কি 11 রয়েছে, -11/2, এটা একটা অবশ্যই এটা একটা কি মূলদ সংখ্যা। এটা একটা কি -11/2, এটা একটা কি মূলদ সংখ্যা না? কেন মূলদ সংখ্যা? কারণ -11টাও একটা পূর্ণ সংখ্যা, 2টাও একটা পূর্ণ সংখ্যা। কারণ দুটাই পূর্ণ সংখ্যা, তা আমরা কি মূলদ সংখ্যার কনসেপ্টে বুঝেছিলাম যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং p এবং q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সেটা কি মূলদ সংখ্যা। এটা অবশ্যই মূলদ সংখ্যা। ওকে, এবার যদি আমি যে রুট নিচে যেটা 2 রয়েছে এর নিচে যদি 2 দিই, রুট যদি দিই, তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। এটা আবার কি হবে? অমূলদ সংখ্যা হবে, কারণ √2 এর মান রয়েছে। ওকে, তাহলে √2 এর মানটা ইনফিনিটিভ রয়েছে। ওকে, তাহলে যেহেতু √2 এটাকে ভাঙা যায় না, তো সেহেতু এটাকে একটা অমূলদ সংখ্যা। এবার যদি √3 থাকে, অবশ্যই √3 একটা কি হবে? অমূলদ সংখ্যা হবে, কারণ √3 একটা পূর্ণ সংখ্যা নয় তো, তাই না? যেহেতু এটা পূর্ণ সংখ্যা নয়, সেহেতু এটা একটা অমূলদ সংখ্যা। এবার আমি যদি এখানে √6 দিই, তাহলে এটা কি হবে? একটা অমূলদ সংখ্যা। এবার যদি পাই লিখি, তাহলে পাইটাও কি একটা অমূলদ সংখ্যা। এবার যদি লিখি, ইটাও একটা কি অমূলদ সংখ্যা। ওকে, কিন্তু পাইয়ের মান, এই পাইটাকে নিয়ে একটু ডিসকাশন করছি। তো পাইয়ের মান কত? 22/7।
ওকে, তাহলে পাই এর মান 22/7 কিন্তু। তাহলে পাইটা একটা মূলদ সংখ্যা বলা হয় না অমূলদ সংখ্যা, পাইটা কি অমূলদ সংখ্যা, কিন্তু এর মানটা 22/7 রয়েছে সেটা কিন্তু মূলদ সংখ্যা, মনে রাখবে। ওকে, পাইটা একটা কি অমূলদ সংখ্যা, কিন্তু এর মানটা 22/7, এটাকে বলা হবে কি বলতো মূলদ সংখ্যা। ওকে, তাহলে স্যার এবার এখানে অবশ্যই তোমাদের কোশ্চেন থাকতে পারে, পাইটা আবার অমূলদ সংখ্যা কিন্তু এর মানটা আবার মূলদ সংখ্যা, এটা কিভাবে সম্ভব, তাই না? অবশ্যই এটা সম্ভব, কিন্তু পাই এটাকে 22/7, 22টা একটা পূর্ণ সংখ্যা, 7/একটা কি পূর্ণ সংখ্যা, দুটাই পূর্ণ সংখ্যা, এটাকে p/q আকারে প্রকাশ করা যায়, এটা ওই জন্য কি এটা মূলদ সংখ্যা, কিন্তু এর মানটা, কিন্তু এটা তো কি বলতো মূলদ সংখ্যা নয়, এটা অমূলদ সংখ্যা। এটাকে যদি আমি 22/7 এটাকে যদি ভাগ করে, তো এটার কি বলতো মানটা যেটা রয়েছে সেটা ইনফিনিটিভ আকারে রয়েছে, গণনার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে কিন্তু 22/7টা ধরা হয়। এর মান যদি ধরি 3.14, এভাবে চলতে থাকবে। ওকে, সুবিধার ক্ষেত্রে আমরা এটা গণনার কাজে সুবিধার ক্ষেত্রে আমরা একে 22/7 ধরে ইউজ করি, ওই জন্য এটাকে কি বলা হয় বলতো মূলদ সংখ্যা, আর এটা ওই জন্য অমূলদ সংখ্যা। ওকে, তাহলে যেগুলো রয়েছে এগুলো সবগুলো তাহলে কি অমূলদ সংখ্যা। তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা জেনে নেবো সে কষ্টের দিকে 1.1 এর 1, 2, 3 দাগের অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো করবো। মানে কষ্টের দিকে 1.1 এর 1 নম্বর অঙ্কটা বলছে মূলদ সংখ্যা কাকে বলে, 4টি মূলদ সংখ্যা লিখে। ওকে, তো মূলদ সংখ্যা কাকে বলে এটা লিখে নেবো। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা, তো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং p ও q পূর্ণ সংখ্যা q not equal to 0, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং p ও q পূর্ণ সংখ্যা, যেখানে q not equal to 0 হলে তাদের মূলদ সংখ্যা বলে। ওকে, এর আমার 4টা এক্সাম্পল চেয়েছে, কয়টা এক্সাম্পল 4টা। তো এক্সাম্পল উদাহরণ। ওকে, তাহলে কি হতে পারে, একটা কি 5 হতে পারে, 6 হতে পারে, -11 হতে পারে, তাহলে 6/2 হতে পারে, 11/2 হতে পারে, এই সমস্ত সংখ্যাগুলোকে একটা করে মূলদ সংখ্যা। ওকে, তো আশা করি তোমরা তো অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন 2 নম্বরটা দেখে নেবো। তো 2 নম্বরটা বলছে শূন্যকে একটা মূলদ সংখ্যা, তো শূন্যকে p/q আকারে প্রকাশ করা ছাড়া, যেখানে শূন্যকে p/q আকারে প্রকাশ করি, তাহলে শূন্যকে p/q আকারে প্রকাশ করতে বলছে। তাহলে 2 নম্বর অঙ্ক। ওকে, তাহলে শূন্য, তো এই শূন্যকে একটা মূলদ সংখ্যা, অবশ্যই শূন্য একটি, তাহলে কি বলতো শূন্য একটি মূলদ সংখ্যা, ওকে, তাহলে শূন্যকে একটা মূলদ সংখ্যা, অবশ্যই শূন্য একটা কি মূলদ সংখ্যা। একে কারণ শূন্যকে 0/1, মানে এটা কি বলতে p/q আকারে কি প্রকাশ করা যায়, তাহলে p/q আকারে প্রকাশ করা যায়, p এবং q পূর্ণ সংখ্যা, p ও q পূর্ণ সংখ্যা, তাই না, পূর্ণ সংখ্যা, এবং q not equal to 0। তাহলে অতএব কি বলতে এটি একটি পূর্ণ সংখ্যা, এটি একটি মূলদ সংখ্যা, ওকে, তাহলে দেখো শূন্যকে অবশ্যই শূন্য একটা মূলদ সংখ্যা, কারণ শূন্যকে p/q আকারে প্রকাশ করা যায়। ওকে, কারণ 0/1, যে শূন্য নিজে কোনো কিছু নামে কত 1 আছে, তাহলে 0/1, তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা গেল, এবং p এবং q পূর্ণ সংখ্যা, q not equal to 0 আসলো, তাহলে অতএব এটা কি পূর্ণ সংখ্যা। বুঝতে পেলাম। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখে নেব। তো 3 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে বলছে নিচের মূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখে স্থাপন করে। ওকে, তো স্টুডেন্টস 3-এর 1 নম্বর অঙ্কটা বলছে 7 দেওয়া রয়েছে। ওকে, 3-এর 1 নম্বর 7 দেওয়া রয়েছে, 3-এর 1 কি দেওয়া রয়েছে 7, তো এটা আমাকে সংখ্যা রেখে স্থাপন করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট সংখ্যা রেখে এটা একটা টান দেব। ওকে, এটা একটা কি সরলরেখা, তো এখানে কি মাঝখানে 0 রয়েছে, এখানে কি 1, এটা কি 2, এটা কি 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কি 7। ওকে, তাহলে এখানে কি 1, এটা 2 হবে, এটা 3 হবে, এটা কি 4 হবে, এটা কি 5 হবে, তো এটা কি প্লাস হবে না, সরি মাইনাস হবে, এটা কি হবে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কি প্লাস, এটা কি প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। ওকে, তাহলে শূন্যর এই দিকে গেলে কি সবগুলিকে মাইনাস আসবে, এই দিকে গেলে কি সবগুলিকে প্লাস হবে, তাই আমাকে শুধু 7 দেওয়া রয়েছে, এই 7 মানে কি +7, তাই +7 কোথায় আছে এটা, তাহলে এখানে হবে। ওকে, এটা সংখ্যা রেখে স্থাপন হয়ে গেল। ওকে, এবার দেখে নেব তারপর কি বলছে, -4 বলছে। তো 2 নম্বর অঙ্ক কি বলছে, -4,
তাহলে সেম কিছু করবো এটা, ওকে। তাহলে কি -4 বলেছে, তাহলে এখানে 0 হবে, তাহলে এটা কি 1, এটা 2 হবে, এটা 3 আসবে, এটা 4 আসবে, এটা কি 5 আসবে, তাহলে এখানে কি 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে, ওকে। তাহলে এটা কি মাইনাস হবে, তাই না, এটা কি প্লাস হবে। তা আমাকে কি বলছে -4, তাহলে -4 কোথায় রয়েছে, এখানে, তাহলে এখানে এটা, ওকে। তো স্টুডেন্টস এটা কিন্তু আমাকে সম্পূর্ণটা স্কেল দিয়ে করতে হবে, ওকে। তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে। এরপর দেখে নেবো 3 নম্বরটা বলেছে 3/5, ওকে। 3 নম্বর। তো স্টুডেন্টস এরপর রয়েছে এখানে কি 3/5, ওকে। তাহলে 3/5 এবার সংখ্যাটাকে স্থাপন করবো। তাহলে এটা কীভাবে টার্ন হবে দেবো, একটা সরলরেখা টার্ন। তো এটা কি 0, এটা কি 1 হবে, এটা কি 2 হবে, ওকে। তাহলে এদিকে কি 1 হবে, তো এটা কি 2 হবে, এটা কি মাইনাস, এটা মাইনাস, এটা কি প্লাস, এটা কি প্লাস, ওকে। তাহলে এখানে কি রয়েছে 3/5, 3/5 মানে কি 5 ভাগের মধ্যে 3 ভাগ। তো 3/5 মানে কি 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ, নিশ্চয়ই এটা 1-এর ছোট হবে, 1-এর ছোট। তাহলে 1 কোনটা, এটা মানে 0 থেকে 1-এর মধ্যে এই সংখ্যাটা রয়েছে। তো 1-এর যদি ছোট, তাহলে 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, তাহলে কি 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এটার 5 ভাগের মধ্যে কত ভাগ হবে, 3 ভাগ হবে। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা হবে। তাহলে এটা 0, তাহলে 1 2 3, তাহলে কত হবে এখানে, ওকে। তাহলে এটা কত হবে 3/5, ওকে। তাহলে এটা কত হবে 1/5, 1/5, এটা কত 2/5, 3/5, 4/5, এটা কি 5/5। তাহলে কোনটা হবে এটা, ওকে, 3/5। একদম ইজি অঙ্ক, ওকে। জাস্ট 2 অঙ্কের প্র্যাকটিস করে হয়ে যাবে, ওকে। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করব। কি রয়েছে 9/2 রয়েছে, 9/2। তাহলে এটা সংখ্যার আকারে স্থাপন করবো। ওই সেমভাবে একটা সরলরেখা আগে অঙ্কন করে নেব। তো এটা কি সেই সরলরেখাটা, ওকে। তাহলে এখানে 0 দিলাম, এটা কি 1 হবে, এটা 2, এটা 3, এটা 4, ওকে। তো এখানে 5, এটা, ওকে। তাহলে এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 1, এখানে 2, এখানে -2 -1, তাহলে +1, এটা +2 হবে, এটা +3 হবে, এটা +4, এটা +5, ওকে। তাহলে এখানে কত রয়েছে, আমার 9/2 রয়েছে। তাহলে 9/2, তাহলে 9/2 আমি 2 দিয়ে যে ভাগ করি, তাহলে 4 দুগুণে কত 8, আর এই কত 9, 1, তাহলে 1/2 এটা হয়, মানে 4 পূর্ণ 1/2 হয়, ওকে। তাহলে প্রথমে 4 রয়েছে, তাহলে 4 ঘর যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এখানে আসলো এই পয়েন্টটা। তারপর হচ্ছে 1/2, মানে 1/2 মানে কত 2 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে তারপরটা কি 2 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটাকে যদি 2 ভাগ করি এখানে, তাহলে কোনটা হবে এটা। তাহলে এখানে কত হবে 4 সমস্ত 1/2, মানে কত বলো তো, 4 সমস্ত 1/2 মানে এটা 9/2। তাহলে এখানে লিখে দেবো 9/2, 9/2, ওকে। তো এখানে এটা পজিশন হবে। তো একদম ইজি।